হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি ফার্স্ট পেপারের ঢাকা বোর্ড 2025 সালের হায়ার ম্যাথের এমসিকিউ কোশ্চেনটা সমাধান করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে কোসেক 270 ডিগ্রি মাইনাস থিটা এই ভ্যালুটা সমান সমান কত? তাহলে আমি যদি একটু চতুর্ভাগে তোমাদেরকে দেখাই, 270 ডিগ্রি মাইনাস সামথিং, যেটা কিন্তু আছে হচ্ছে তোমার 3 নাম্বার চতুর্ভাগে। আচ্ছা, তাহলে রেশিওটা কি? রেশিওটা হচ্ছে কোসেক, এটাকে তুমি কিন্তু এইভাবে লিখতে পারো 3 মাল্টিপ্লাইড বাই 90 ডিগ্রি মাইনাস থিটা। হ্যাঁ, তাহলে এইখানে 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা থাকার কারণে কোসেকটা চেঞ্জ হয়ে যাবে সেক। আমরা জানি কোসেক হয়ে যায় সেক, তাহলে এটা সমান সমান সেক থিটা। চিহ্ন কি হবে? তৃতীয় চতুর্ভাগ, যেখানে কোসেক অ্যাকচুয়ালি নেগেটিভ, সো মাইনাস কোসেক থিটা। তো এখানে তোমরা দেখতে পারতেছো অপশন ঘ, এইটা হচ্ছে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট একটা ইন্টিগ্রেশনের অঙ্ক, যেটা হচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটা সমান সমান কত? দেখো, এটা কিন্তু একটা ডিরেক্ট ফর্মুলা। তুমি কিন্তু অন্যান্য অঙ্কগুলাতে এই জিনিসটা সমান সমান সরাসরি এইটা লিখতে পারো। তোমার যদি ফর্মুলা মুখস্থ থাকে তাহলে তো খুবই ভালো, ফর্মুলা থেকে তুমি এইটা সমান সমান সরাসরি এটা লিখতে পারো। বাট অনেকে এটাকে ফর্মুলা হিসেবে মুখস্থ করে না, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের মুখস্থ থাকে, বাট নর্মালি এই জিনিসটা অ্যাকচুয়ালি ফর্মুলা হিসেবে অনেকে মুখস্থ করে না। সো যদি তোমার মুখস্থ না থাকে সেক্ষেত্রে তুমি কিভাবে করবা? দেখো, যদি তোমার মুখস্থ না থাকে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, প্রতিস্থাপন পদ্ধতিতে x সমান সমান ধরতে হবে a sec থিটা। ঠিক আছে, তাহলে আমি 2 নম্বর অঙ্কটা দেখাচ্ছি। ধরি x সমান সমান a sec থিটা ধরতে হয়, তাহলে dx এর ভ্যালু আসতেছে a, sec থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি sec থিটা tan থিটা, tan থিটা এন্ড d থিটা। হ্যাঁ, সো ভ্যালুগুলো তুমি বসাও। ভ্যালুগুলো বসালে কি আসতেছে? dx সমান সমান আসতেছে a sec থিটা ইনটু tan থিটা d থিটা ডিভাইডেড বাই x এর জায়গায় বসাবা a sec থিটা, তাহলে হয়ে যাবে a স্কয়ার sec স্কয়ার থিটা, সাথে আছে a স্কয়ার, সেই a স্কয়ারটা রুট ওভারের বাইরে এসে হয়ে যাবে a, থাকতেছে কি sec স্কয়ার থিটা মাইনাস 1। একবার একটু করে ফেলি, দেখো আমি a কেটে দেব, একবারে করে ফেলি। হ্যাঁ, a কেটে দেব, sec স্কয়ার থিটা মাইনাস 1, এটাকে আমি লিখতে পারবো tan স্কয়ার থিটা। রুট ওভার tan স্কয়ার থিটা মানে হচ্ছে গিয়ে tan থিটা, নিচের tan থিটা এবং উপরের tan থিটা কাটা যাবে, দ্যাট মিন্স এইটার সাথে এইটা কাটা যাবে। তাহলে থেকে যাচ্ছে কি? শুধু থেকে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ sec থিটা d থিটা। এখন ইন্টিগ্রেশন অফ sec থিটার কিন্তু আমরা ডিরেক্ট ফর্মুলা জানি। এটা কি? ডিরেক্ট ফর্মুলা হচ্ছে ln sec থিটা প্লাস tan থিটা প্লাস c। ওকে, সো sec থিটার ভ্যালু বসাইতে হবে। দেখো, আমরা যেটা ধরছিলাম সেইখান থেকে sec থিটার ভ্যালুটা যদি একটু বের করে নেই, তাহলে আমার sec থিটার ভ্যালুটা আসছে x ডিভাইডেড বাই a প্লাস tan থিটার ভ্যালু কি হবে? tan থিটার ভ্যালু তুমি একটু হিসাব নিকাশ করে দেখো, এটা যদি হয় তোমার sec থিটা, তাহলে sec স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার, আর এইটা মানে কি? এইটা মানে হচ্ছে কি তোমার 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা সমান সমান x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। তাহলে এখান থেকে তুমি tan থিটার ভ্যালু পাবা, যেটা হবে কি রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই a, এরকম আসবে না? প্লাস c। এন্ড তোমরা বলতে পারো যে অপশনে তো অ্যাকচুয়ালি ডিভাইডেড বাই a নাই, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। তুমি যদি 1 বাই a কমন নাও, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো ln x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস ln 1 বাই a প্লাস c। ঘটনা দেখো, 1 বাই এটাকে আমি কমন নিলাম, ঠিক আছে? তাহলে 1 বাই a কি আছে? এই জিনিসটার সাথে গুণ অবস্থায় আছে। আমরা জানি log ab মানে হচ্ছে গিয়ে ln a প্লাস ln b, তাহলে এইটা লিখলাম, সাথে ln b লিখে দিলাম। এখন এই সম্পূর্ণ জিনিসটাকে যদি আমি আরেকটা নতুন কনস্ট্যান্ট ধরি, সেই কনস্ট্যান্টটাই বেসিক্যালি আমার c। ব্যাপারটা বুঝে গেছে? তার মানে এইটাই হচ্ছে কি তোমার উত্তর, এইটা প্লাস একটা কনস্ট্যান্ট। অপশন সি ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট দেখো কি বলছে। নেক্সট আমরা 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্কটা অ্যাকচুয়ালি সরাসরি একটা প্রশ্ন। তোমার যদি সূত্র মুখস্থ থাকে, n-তম অন্তর যে সূত্র sin ax এর n-তম অন্তর যে সূত্র, তুমি সরাসরি করতে পারবা। তাহলে আমি তোমাকে একটু সূত্রটা লিখে দেই। y ইকুয়াল টু যদি হয় তোমার sin ax, তাহলে yn অর্থাৎ sin ax এর n-তম অন্তরজ, এটা হচ্ছে a টু দি পাওয়ার n
সাইন এন পাই বাই 2 প্লাস এক্স, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার এনতম অন্তরে যে ফর্মুলা, চাইলে ডিরেক্ট করে দেখানো যায়, বাট অ্যাকচুয়ালি সেই সময়টা আমাদের নাই, সো এটাকে একটা ফর্মুলা হিসেবে মুখস্থ করে নাও। তাহলে দেখো অ্যাকচুয়ালি এর জায়গায় কি আছে, এর জায়গায় প্রশ্নে আছে 2, তাহলে আমাদের অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n সাইন এন পাই বাই 2 প্লাস কি 2x, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমি এই কোশ্চেনটা নিয়েছি তোমার চর্চা.net থেকে, ঠিক আছে? অল ক্রেডিট গোস টু চর্চা.net, বাট এখানে অ্যান্সারটা ভুল আছে, এটার সঠিক অ্যান্সার হবে কোনটা বলো তো? 2 টু দি পাওয়ার n সাইন এন পাই বাই 2 প্লাস 2x, ঠিক আছে? নেক্সট দেখো, এত এর মান কত? প্রশ্নটা দেখে আমরা বুঝতেছি 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x, 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x, ডিরেক্ট ফর্মুলা, এটা হচ্ছে tan 2x এর ফর্মুলা। তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি tan 2 ইন্টু x, x মানে কি? x মানে এখানে দেওয়া আছে পাই বাই 4 প্লাস x বাই 2, সো এটা হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি তোমার আসতেছে tan পাই বাই 2 প্লাস x, পাই বাই 2 প্লাস সামথিং, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে গেছে যেখানে tan নেগেটিভ, সো একটা মাইনাস, এবং পাই বাই 2 এর বিজোড় গুণিতক জায়গা থাকার কারণে ট্যানটা হয়ে যাবে cot, সো এটা হয়ে গেল মাইনাস cot x। দেখো মাইনাস cot x, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, নেক্সট, ফাংশন অফ x সমান সমান যদি x হয় এবং ফাংশন অফ g এটা যদি cos x x স্কয়ার হয়, তাহলে 2 ডিভাইডেড বাই ফাংশন অফ x, এটার ইন্টিগ্রেশন কত? তাহলে 2 ডিভাইডেড বাই ফাংশন অফ x মানে হচ্ছে গিয়ে x dx, এটা বেসিক্যালি 2 ln x প্লাস c, হ্যাঁ? 1 বাই x এ যদি ইন্টিগ্রেট করো x এর সাপেক্ষে, তাহলে রেজাল্ট আসে ln x। তাহলে আমাদের অপশন 1 এটা ঠিক আছে। সেকেন্ডে কি বলছে, 0 থেকে 1 পর্যন্ত তুমি যদি 2x gx কে ইন্টিগ্রেট করো তাহলে পাই বাই 2 আসবে কিনা? তাহলে আমরা একটু দেখি 2 নম্বর অপশনটা, 0 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেট করতে বলছে 2x gx মানে কি cos x স্কয়ার dx, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু প্রতিস্থাপন করি, মুখে মুখে করি। যদি আমি x স্কয়ারকে, দেখো আমি যদি মুখে মুখে প্রতিস্থাপন করি, x স্কয়ারকে যদি আমি z ধরি, তাহলে ডিফারেন্সিয়েট করলে আসতেছে 2x dx, 2x dx হয়ে যাবে dz, তাহলে 2x dx মিলে হয়ে যাবে dz। তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়ে যাবে? ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ cos z dz। আমরা কি ধরছিলাম বলো তো? আমরা ধরছিলাম যে x স্কয়ার সমান সমান z ধরছিলাম। যদি লিমিটটা একটু চেঞ্জ করি, 0 যদি বসাও, 0 বসালে 0 স্কয়ার মানে 0, তাহলে z এর ভ্যালু আসতেছে 0, এবং 1 যদি বসাও, 1 বসাইলে তোমার আসতেছে 1 স্কয়ার মানে 1, সো 0 থেকে 1 cos z dz। বেসিক্যালি তুমি যদি 0 থেকে 1 cos z dz ইন্টিগ্রেশন করো, তাহলে পাই বাই 2 এত সুন্দর রেজাল্ট আসবে না, হ্যাঁ? এত সুন্দর রেজাল্ট আসবে না। কেন আসবে না? কারণ তোমার এটা আসবে হচ্ছে ইন্টিগ্রেশন করলে রেজাল্ট কি আসবে? সাইন জেড আসবে। সাইন জেড এর জায়গায় তোমাকে একবার 1 বসাতে হবে, একবার 0 বসাতে হবে, তাহলে সাইন 1 মাইনাস সাইন 0, সাইন 0 এর ভ্যালু তো 0, ঠিক আছে, বাট সাইন 1 এর ভ্যালু কিন্তু এত সুন্দর পাই বাই 2 না, সো দিস ইজ নট কারেক্ট। ওকে, নেক্সট বলছে যে তোমার জি প্রাইম এক্স, দ্যাট মিনস হচ্ছে জি এর ফার্স্ট ডেরিভেটিভ, জি এর ফার্স্ট ডেরিভেটিভ এটা কিনা? তাহলে আমাদের জি এক্স এটা মানে হচ্ছে কি তোমার cos এক্স স্কয়ার, তাহলে জি প্রাইম এক্স এটা সমান সমান কি হবে? আমি এটাকে মনে মনে হচ্ছে গিয়ে তোমার এক্স ধরতেছি, তাহলে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স স্কয়ার। যেটাকে মনে মনে এক্স ধরছিলাম সেটাকে এগেইন ডিফারেন্সিয়েট করে করতে হবে গুণ, তাহলে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে হয় 2x, সো রেজাল্ট উইল বি মাইনাস 2x সাইন এক্স স্কয়ার। তাহলে মাইনাস 2x সাইন এক্স স্কয়ার, দিস ইজ কারেক্ট, অ্যান্ড 1 and 3 will be our final answer. ওকে, নেক্সট বলছে যে এত সমীকরণে বৃত্ত নির্দেশ করলে সি এর ভ্যালুটা কি হবে? হ্যাঁ, আমরা জানি যে একটা সমীকরণ বৃত্ত নির্দেশ করতে গেলে কয়েকটা শর্ত লাগে। শর্ত হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ সমান আছে, এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ থাকা যাবে না, এক্স ওয়াই বিশিষ্ট কোনো পদ নাই। আরেকটা থার্ড কন্ডিশন, সেটা হচ্ছে বৃত্তের যে ব্যাসার্ধ আর, এইটা সমান সমান কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই যে স্কোয়ার রুটের ভিতরে যেই জিনিসটা, দ্যাট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে একটা বাস্তব বৃত্ত পাওয়া যাবে, তাই না? স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ নাম্বার বসানো যাবে না, সো স্কোয়ার রুটের ভিতরে যা আছে সেটাকে হতে হবে শূন্যের চেয়ে বড় বা সমান। তাহলে আমরা এই জিনিসটা এখানে যদি একটু অ্যাপ্লাই করি, আমাদের জি এর ভ্যালু কি বলতো? এই এক্স এর সহগকে মাইনাস 2 দিয়ে ভাগ করলে জি পাওয়া যায়,
তাহলে জি এর সহগ হচ্ছে গিয়ে তোমার, সরি ভুল বললাম, এক্স এর সহগকে +2 দিয়ে ভাগ করলে +g পাওয়া যায়, -2 দিয়ে ভাগ করলে -g পাওয়া যায়। বাট আমার অ্যাকচুয়ালি প্লাস এবং মাইনাস ম্যাটার করতেছে না, কারণ কি, কারণ জি এর উপর আছে স্কোয়ার। সো জাস্ট সিম্পলি 2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে আমার আসতেছে -3, 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 স্কোয়ার, এবং সূত্রের মাইনাস এবং এখানে আছে -c, দ্যাট শুড বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে 9 আর 1 10, 10 প্লাস সি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, তাহলে সি গ্রেটার দেন অর ইকুয়াল টু -10, এটা ওই সাইডে যে -10 হয়ে গেল। তাহলে সি এর ভ্যালুটা -10 চেয়ে বড় বা সমান হতে হবে, অপশন 1 উইল বি রাইট অ্যান্সার। ওকে, এটা করলাম হচ্ছে 6। 7 দেখো কি বলছে, এত বিন্দু থেকে একটি সেটের বিন্দু দূরত্ব x = 0 থেকে দূরত্বের অর্ধেক হলে সঞ্চারপথের সমীকরণ কি হবে? x = 0 বলতে অ্যাকচুয়ালি একটা অক্ষরেখাকে বোঝাচ্ছে এবং সেটা হচ্ছে y অক্ষ। আমরা জানি y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। তাহলে তোমাকে যে বিষয়টা বলছে, y অক্ষ এইখান থেকে একটা বিন্দু p x, y, এইটারও দূরত্ব কার সাথে হবে? 2, -1 এর সাথে। 2, -1 সাপোজ এইখানে আছে, ঠিক আছে? তাহলে 2, -1 এর সাথে x, y একটা চলমান বিন্দু, এটার দূরত্ব আমি বের করব। জাস্ট একটা মিনিট দাঁড়াও। ওকে, সো 2, -1 এর সাথে চলমান বিন্দু x, y এর দূরত্ব বের করব। সেই দূরত্বটা হবে কি? সেই দূরত্বটা হবে এইটার সাথে y অক্ষের যে দূরত্ব, সেই দূরত্বটার অর্ধেক। এখন কোনো একটা বিন্দু থেকে কোনো একটা অক্ষের দূরত্ব, y অক্ষের দূরত্বটা হবে ভুজের সমান, ঠিক আছে? মডুলাস অফ x। মডুলাস এই কারণে দিচ্ছি কারণ ভুজটা নেগেটিভ পজিটিভ হতে পারে, বাট দূরত্বটা অলওয়েজ পজিটিভ, এই জন্য তোমাকে একটা মডুলাস দিতে হবে। তাহলে আমরা কন্ডিশনটা একটু লিখে ফেলি, বিন্দুর সাথে এটা দূরত্বটা বের করে ফেলি, সেটা হচ্ছে √x-2² প্লাস y+1² এইটা সমান সমান কি হবে? এইটার সাথে y অক্ষের যে দূরত্ব, অ্যাকচুয়ালি এই রেখাটাই হচ্ছে কি তোমার x = 0 রেখা, তাহলে দূরত্বটা হচ্ছে মডুলাস অফ x। আমাদেরকে বলছে যে x = 0 রেখা থেকে দূরত্বের অর্ধেক, ঠিক আছে? তাহলে এটার সামনে বসাইতে হবে একটা হাফ, এই দূরত্বের অর্ধেক। এটাকে সিম্পলিফাই করতে হবে। তো আমি যদি এটাকে সিম্পলিফাই করি, অ্যাকচুয়ালি অপশন 1 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। একটু করে দেখো, উভয় পক্ষে বর্গ করো, বর্গ করলে স্কোয়ার রুটটা উঠে যাবে, এই সাইডে মডুলাসটা উঠে যাবে, তারপর জাস্ট আড়াআড়ি জাস্ট সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে অপশন ক উইল বি দ্য অ্যান্সার। নেক্সট বলছে যে একটা লিমিটের অঙ্ক, সহজ লিমিটের অঙ্ক, বাট এগুলো অ্যাকচুয়ালি আমরা এর হসপিটাল রুল দিয়ে করবো, ঠিক আছে? এটা কি বলতেছে? এইটা বলতেছে যে যদি 0/0 ফরম্যাট বা ∞/∞ ফরম্যাট হয়, লিমিট বসাইলে 0 বসাও, 0 বসাইলে 1 - cos 4x, 1 - cos 4x, এখানে 0 বসাইলে cos 0 মানে হচ্ছে কি 1, তাহলে 1 - 1 মানে হচ্ছে কি উপরে চলে আসতেছে আমার 0, লব 0, হরে x এর জায়গায় 0 বসাইলে হরটাও 0, তাহলে এটা হচ্ছে 0/0 ফরম্যাট। যদি 0/0 ফরম্যাট হয় অথবা ∞/∞ ফরম্যাট হয়, তাহলে এল হসপিটাল রুল বলতেছে যে লিমিট x টেন্ডস টু a fx gx, অর্থাৎ দুইটা ফাংশনের ভাগফল, এইটা হবে লিমিট x টেন্ডস টু a ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে? অথবা তুমি যদি এগেইন তুমি লবকে ডিফারেন্সিয়েট করলে, হরকে ডিফারেন্সিয়েট করলে, দুইটাই 0/0 আসলো, অথবা দুইটাই ∞/∞ আসলো, এগেইন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা এবং এই ফর্মুলা অ্যাপ্লাই করে এগেইন তুমি সেকেন্ড ডিফারেন্সিয়েশন বের করে লিখতে পারবা এইটা, ঠিক আছে? অ্যান্ড ইট উইল গো অন, মানে যতক্ষণ পর্যন্ত 0/0 আসবে অথবা ∞/∞ আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি এইভাবে লব এবং হরকে ডিফারেন্সিয়েট করতে থাকবা, ঠিক আছে? এক সময় অ্যান্সার চলে আসবে। বাট রিমেম্বার, 0/0 ফরম্যাট প্রতিবার হতে হবে অথবা ∞/∞ প্রতিবার হতে হবে। এই যে একবার ডিফারেন্সিয়েট করলা, চেক, নাও চেক স্টেপ, এখানে তোমাকে চেক করতে হবে 0/0 হচ্ছে কিনা বা ∞/∞ হচ্ছে কিনা, হইলে তারপর তুমি সেকেন্ড ডিফারেন্সিয়েশন করতে পারবা। আর যদি না হয় তাহলে তো অ্যাকচুয়ালি সরাসরি তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে এইখান থেকে, এই কনসেপ্ট থেকে, দিস ইজ আওয়ার কনসেপ্ট, এই কনসেপ্ট ইউজ করে আমরা 8 নাম্বার অঙ্কটা করে ফেলি। 8 নাম্বার অঙ্ক দেখো কি বলছে, তাহলে লিমিট
এক্স টেন্স টু জিরো, দেখো আমরা কিন্তু একটু আগে চেক করছি যে এটা 0/0 ফরম্যাট, যেহেতু 0/0 ফরম্যাট, দিস ইজ 0/0 ফরম্যাট, যেহেতু 0/0 ফরম্যাট আমরা লব এবং হরকে ডিফারেন্সিয়েট করে দিই। 1কে ডিফারেন্সিয়েট করলে 0, কসকে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন 4x, ঠিক আছে, সাথে মাল্টিপ্লাই থাকবে একটা 4, নিচে চলে আসতেছে আমার 4x। এবার 0 বসে, 0 বসালে দেখো এগেইন সাইন 0 এর ভ্যালু হচ্ছে 0, তার মানে লব 0 হয়ে যাচ্ছে, হরও 0 হয়ে যাচ্ছে, এগেইন 0/0 ফরম্যাট, সো আমি এগেইন এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে পারবো। এবার যদি আমি সাইনকে ডিফারেন্সিয়েট করলে আসতেছে আমার কস, তাই তো, 4 সামনে আসে আগে থেকে, 4 4 16 আসবে, তাহলে -16 cos 4x ডিভাইডেড বাই হচ্ছে কি তোমার 4। এবার যদি আমি 0 বসাই, লিমিট বসালে cos 0 এর ভ্যালু হচ্ছে কি তোমার 1, থাকতেছে -16, -16কে 4 দিয়ে ভাগ করলে আসে -4, সো आवर ফুল এন্ড ফাইনাল অ্যান্সার ইজ -4। কোথাও কি আমি ভুল করলাম? কোথাও ভুল করলাম? কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, এখানেই তো ভুল করছি, কসকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস হয়, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস আসবে, এবং আমার ফাইনাল অ্যান্সারে কি আসবে বলো তো? ফাইনাল অ্যান্সারে সব প্লাস আসবে, অর্থাৎ এটা 4 হবে, অপশন ডি। ক্লিয়ার? আচ্ছা, এবার 9 নম্বর অঙ্কটা দেখো দেখি। 9 নম্বর অঙ্ক কি বলছে? এ হচ্ছে কি একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স মানে হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কিছু প্রপার্টি আমাদেরকে জানতে হবে। ফার্স্ট অফ অল আমি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লিখি। এ যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, যেটা হচ্ছে এরকম, যেটা মনে করো A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, আমি 3/3 দিয়ে দেখাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি m/n এর কথা বলা আছে, যেহেতু বলা আছে যে এ আই জে, যেখানে আই এর ভ্যালুটা 1 থেকে m পর্যন্ত, জে এর ভ্যালুটা 1 থেকে n পর্যন্ত, তার মানে এটা হচ্ছে m/n একটা ম্যাট্রিক্সের কথা বলা আছে। এখন m/n ম্যাট্রিক্স আসলে বি প্রতিসম ম্যাট্রিক্স হবে যদি m এবং n সমান হয়। কারণ কি? কারণ হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে বর্গ ম্যাট্রিক্সের একটা স্পেশাল কাইন্ড। এটাকে ফার্স্ট অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হতে হবে, এবং বর্গ ম্যাট্রিক্স হতে গেলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হতে হবে। দ্যাট মিনস এখানে যে আমার m এবং এখানে যে আমার n, এই m এবং n সমান হতে হবে, ঠিক আছে? তাহলে m নট ইকুয়ালস টু n, দিস ইজ নট রাইট। m এবং n এর ভ্যালু অবশ্যই সমান হতে হবে, বর্গ ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে? তাহলে আমরা লিখে দিই বর্গ ম্যাট্রিক্স হতে হবে। ওকে, এরপর বাকি আমরা প্রপার্টিগুলো দেখি। বাকি প্রপার্টির ভিতরে আমাদের ফার্স্ট লাইনে যেটা বলছে যে এ আই জে সমান সমান মাইনাস এ জে আই, ঠিক আছে? এ আই জে সমান সমান মাইনাস এ জে আই যখন আই নট ইকুয়াল টু জে। আই নট ইকুয়াল টু জে কোন ভ্যালুগুলোর জন্য হয় জানো? এই ভ্যালুগুলোর জন্য হয়। এই যে এইটা হচ্ছে A12, এটা হচ্ছে A21, এটা হচ্ছে A13, এটা হচ্ছে A31, এবং এইটা প্লাস হলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হলে এটা প্লাস হবে। তার মানে কি আমার 1 নম্বর প্রপার্টিটা ঠিক আছে। আমি একটা কাউন্টার এক্সাম্পল দিচ্ছি। আমার কি বললাম যে 1 2 এবং 21 এর ভ্যালু সেম হবে, চিহ্ন বিপরীত হবে। এই লাইনটা দিয়ে বুঝাইছে এইটা যে ভ্যালু সেম হবে এবং চিহ্ন বিপরীত হবে। যেমন তুমি যদি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স লেখো, তাহলে জিনিসটা হবে এরকম। আমি এখানে একটা ফাঁকা রাখতেছি, এবং এখানে সাপোজ আমি 2 লিখলাম, তাহলে আমাকে এখানে -2 লিখতে হবে। এখানে আমি -3 লিখলাম, তাহলে এখানে আমাকে 3 লিখতে হবে। দেখো ভ্যালু সেম, 2 এবং -2 ভ্যালু সেম, চিহ্ন আলাদা। -3 3 ভ্যালু সেম, চিহ্ন আলাদা। আমি যদি এখানে 4 লিখি, এখানে আমাকে -4 লিখতে হবে। এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, যে তোমাকে এ আই জে এবং এ জে আই এই ভ্যালুগুলা অ্যাবসলিউট ভ্যালু সেম হবে, চিহ্ন অপোজিট হবে, ঠিক আছে? আর এখানে ফাঁকা ঘর রাখছি, ফাঁকা ঘরগুলোতে কি হবে? ফাঁকা ঘরগুলোতে শূন্য হবে, ফাঁকা ঘরগুলোতে শূন্য হবে। একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর সবগুলো উপাদান হয় শূন্য। তাহলে আমাদের সেকেন্ড লাইনটা বলছে এ আই জে ইকুয়াল টু 0 যখন i ইকুয়াল টু জে। i ইকুয়াল টু জে বলতে আসলে দেখো, i ইকুয়াল টু জে বলতে কোনটা বুঝাইছে?
A11 A22 A33 দেখো এটা হচ্ছে I এটা হচ্ছে J সো 22 সমান 11 সমান 33 সমান AIJ বলতে অ্যাকচুয়ালি প্রধান কণের উপাদানগুলোকে বোঝায় এবং প্রধান কণের উপাদানগুলোকে অবশ্যই শূন্য হতে হবে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য তাহলে আমরা বৈশিষ্ট্যকে অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের 1 নাম্বার বৈশিষ্ট্যটা ঠিক আছে 2 নাম্বার বৈশিষ্ট্য ঠিক আছে 3 নাম্বার বৈশিষ্ট্যটা ভুল তাহলে আমাদের অ্যান্সার হবে 1 এবং 2 ঠিক আছে তোমাকে যদি প্রশ্ন করি যে একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস কত ট্রেস মানে হচ্ছে কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের প্রধান কণের উপাদানগুলোর যোগফল এবং আমরা জানি যে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কণের সবগুলো উপাদান হয় শূন্য তার মানে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ট্রেস হবে শূন্য ঠিক আছে আরেকটা এমসিকিউ তোমাকে বলে দিলাম ওকে নেক্সট আমরা দেখি নেক্সট কি আছে এ যদি একটা ম্যাট্রিক্স হয় 2x2 ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত এটা আমাদেরকে বের করতে বলছে দেখো এ যদি যে কোনো একটা ম্যাট্রিক্স হয় তাহলে অ্যাডজয়েন্ট অফ এ এটাকে আমরা বলতে পারি কোফ্যাক্টর বা সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এ ম্যাট্রিক্সের যে সহগুণক ম্যাট্রিক্সটা আছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স তার প্রতিসম ম্যাট্রিক্স ট্রান্সপোজ বিম্ব ম্যাট্রিক্স ট্রান্সপোজ ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে ফার্স্টে আমাদের অরিজিনাল যে ম্যাট্রিক্সটা আছে এটা কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা বের করতে হবে আমি শর্টকাট দিয়ে তোমাকে করে দিব বাট থিওরি জানাটা ইম্পর্টেন্ট শর্টকাট দিয়ে করা যায় বাট 2x2 এর ক্ষেত্রে তুমি শর্টকাট দিয়ে করতে পারবা 3x3 এর ক্ষেত্রে কিন্তু তুমি শর্টকাট অ্যাপ্লাই করতে পারবা না ঠিক আছে 3x3 ম্যাট্রিক্স আসলে শর্টকাট খাটবে না তো এই জন্য কনসেপ্টটা জানা ইম্পর্টেন্ট কনসেপ্টে ফোকাস করো কোফ্যাক্টর ম্যাট্রিক্স মানে কি দেখো এই যে ম্যাট্রিক্সটা অরিজিনাল যে ম্যাট্রিক্সটা সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের জায়গায় বসাইতে হবে ওর সহগুণক প্রত্যেকটা উপাদানকে আমরা রিপ্লেস করব ওর সহগুণক দিয়ে তাহলে -1 এর জায়গায় বসাবো -1 এর সহগুণক হোপফুলি তোমরা সবাই জানো -1 এর সহগুণক হবে -1 যেই সারিতে আছে যেই কলামে আছে সেটা বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে নির্ণায়ক গঠন করলে যেই ভ্যালুটা হয় সেইটা সাথে একটা চিহ্নটা কি চিহ্নটা হচ্ছে প্রথম চিহ্নটা প্লাস এখানে মাইনাস এখানে মাইনাস এখানে প্লাস অর্থাৎ অল্টারনেট মাইনাস প্লাস শুরুটা করবা প্লাস দিয়ে এরপর কখনো পাশাপাশি দুইটা প্লাস বসবে না কখনো পাশাপাশি দুইটা মাইনাস বসবে না একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস এভাবে চলতে থাকবে আরো ডিটেলসে বলা যায় বাট যেহেতু এমসিকিউ হোপফুলি তোমরা এই জিনিসগুলো জানো সো আমি আর বেশি ডিটেলসে বলতেছি না যতটুকু সম্ভব সংক্ষেপে ব্যাখ্যা করতেছি তাহলে -1 কে রিপ্লেস করতে হবে ওর সহগুণক দিয়ে দেখো ওর সহগুণক হচ্ছে 5 ঠিক আছে ওর সহগুণক হচ্ছে 5 তাহলে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা কি কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা হচ্ছে গিয়ে এইখানে বসবে 5 তারপর 3 এর জায়গায় অলরেডি একটা চিহ্ন আছে চিহ্নটা হচ্ছে মাইনাস এটা মাথায় রাখো এবং 3 যেই সারিতে আছে কলাম আছে ওটা বাদ দিয়ে থাকতেছে ভ্যালু হচ্ছে 2 তাহলে বসবে 2 বাট চিহ্ন হচ্ছে গিয়ে মাইনাস তাহলে এইখানে মাইনাস এরপর সিমিলারলি 2 এর সামনে একটা মাইনাস আছে সো এখানে একটা মাইনাস আমরা মাথায় রাখতেছি এবং 2 সারি কলাম এটা বাদ দিলে থাকতেছে 3 তাহলে আমার এখানে বসতে হচ্ছে -3 এবং 5 এর জায়গায় বসবে অ্যাকচুয়ালি -1 দেন এটাকে কি করতে হবে ট্রান্সপোজ করতে হবে তাহলে কোফ্যাক্টর এটাকে যদি আমি একটু ট্রান্সপোজ করে দেই ট্রান্সপোজ করে দিলে কি হবে বলো তো সারিটা কলাম হয়ে যাবে কলামটা সারি হয়ে যাবে তাহলে সারিটাকে কলাম বরাবর লিখি এবং দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বরাবর লিখি এইটা হচ্ছে কি আমার অ্যান্সার দেখো তো মিলে কিনা 5 - 3 - 2 - 1 5 - 3 - 2 - 1 অপশন ক হবে আমার উত্তর ঠিক আছে আর আমি যদি শর্টকাট দিয়ে করতে চাই এটা শর্টকাট দিয়ে যদি করতে চাও তাহলে এক কাজ করবা প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে -1 এবং 5 এই -1 এবং 5 জায়গা পরিবর্তন করবে তাহলে -1 এর জায়গায় দিলাম 5 5 এর জায়গায় দিলাম -1 এবং বাকি যেই দুটো উপাদান আছে দেখো বাকি উপাদান দুটো কি একটা হচ্ছে 2 একটা হচ্ছে 3 তাহলে 2 এবং 3 জায়গা পরিবর্তন করবে না শুধু চিহ্ন পরিবর্তন করবে তাহলে 2 এর জায়গায় 2 থাকবে বাট চিহ্ন হবে -2 3 এর জায়গায় 3ই থাকবে চিহ্ন হবে -3 তাহলে দেখো আমার আগেরটার সাথে কিন্তু মিলে গেছে এটা হচ্ছে শর্টকাট ঠিক আছে তাহলে 10 গেল আমাদের
এবার দেখো আমি 11 নম্বর অঙ্কটা একটু করি। 11 নাম্বার কি বলছে দেখো, -4,3 বিন্দুতে কেন্দ্র এবং y অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ কোনটা? খুবই সিম্পল একটা অঙ্ক। কেন্দ্র হচ্ছে -4 + 3, এইখানে কেন্দ্র এবং বৃত্তটা হচ্ছে এরকম। তোমরা জানো যে কোনো একটা বৃত্ত যদি কোনো একটা অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কোটির সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে ভুজের সমান। কেন? কারণ এটা যদি কেন্দ্র হয়, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্র থেকে ওয়াই অক্ষের যে দূরত্ব সেটা বেসিক্যালি ওর ভুজ। ঠিক আছে, তাহলে ভুজ কত? এটা ছিল হচ্ছে -4,3, তাহলে ভুজটা হবে -4। -4 এর সমান ব্যাসার্ধ, বাট ব্যাসার্ধ ইজ এ লেংথ, এটা কিন্তু নেগেটিভ হবে না। তো তোমাকে করতে হবে কি, অ্যাবসোলিউট ভ্যালু নিতে হবে। -4 এর সামনে একটা অ্যাবসোলিউট ভ্যালু লাগাও, তার মানে ব্যাসার্ধ হচ্ছে শুধু 4। তাহলে সমীকরণ কি হবে? x + 4 হোল স্কয়ার প্লাস y - 3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু -4, মানে -4 এর অ্যাবসোলিউট ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার। সূত্র কি বলে? সূত্র বলে যে x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার। ঠিক আছে, তো এই সূত্র। তাহলে এই সূত্রটাকে আমি যদি সিম্পলিফাই করি, এটাকে যদি এক্সপান্ড করে দিই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 8x মাইনাস 6y, এখান থেকে 16, এখান থেকে 16 কাটা, থাকতেছে এখান থেকে +9 ইকুয়াল টু 0। তাহলে আমাদের কোনটার সাথে ম্যাচ করতেছে দেখো? আমাদের অপশন খ এর সাথে ম্যাচ করতেছে। ঠিক আছে, 12 নম্বরে বলছে যে এত বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের ঢাল কত? খুবই সুন্দর একটা অঙ্ক। একটা বক্ররেখা দিচ্ছে, অভিলম্বের ঢাল বের করতে বলছে। বক্ররেখা দেওয়া থাকলে আমরা স্পর্শকের ঢাল খুব ইজিলি বের করতে পারি ডিফারেন্সিয়েশনের সাহায্যে। তাহলে আমরা কাজ করব, এই যে বক্ররেখা সমীকরণটাকে ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করে এই বিন্দুটা বসাবো। বসালে আমি অ্যাকচুয়ালি স্পর্শকের ঢাল পাবো। স্পর্শকের ঢালের সাথে অভিলম্বের ঢাল গুণ করলে রেজাল্ট হবে -1, কারণ স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব দুইটা রেখা। সো তুমি যদি স্পর্শকের ঢাল বের করে ফেলতে পারো, অভিলম্বের ঢাল ইজিলি বের হয়ে আসবে। আমরা ফার্স্ট স্পর্শকের ঢাল বের করি। 12 y = 2/x²। আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি, dy dx ভ্যালুটা আসতেছে তোমার -2 × 2 x⁴। ঠিক আছে, তাহলে dy dx এইটার জায়গায় বসাইতে হবে একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে -1,2। বিন্দুটা যদি আমি বসাই, তাহলে আমার রেজাল্ট হবে -4/, x এর জায়গায় বসাতে হবে -1, তাহলে -1³ সমান বেসিক্যালি +4। কিসের ঢাল এটা? এটা হচ্ছে -1,2 বিন্দুতে স্পর্শকের ঢাল। অভিলম্বের ঢাল কিভাবে পাওয়া যায়? অভিলম্বের ঢাল যদি m হয়, অভিলম্বের ঢাল যদি m হয়, তাহলে স্পর্শকের ঢাল অর্থাৎ 4, তার সাথে m গুণ করলে রেজাল্ট হবে -1, অর্থাৎ m এর ভ্যালু হচ্ছে -1/4। অপশন খ। বুঝা যায়? দেখো আমি চাইলে তোমাদেরকে এগুলো মুখে মুখে বলে দিতে পারতাম, এগুলো সব মুখে মুখে করার অঙ্ক, এগুলো কিন্তু লিখে লিখে করার অঙ্ক না। 2/x² ডিফারেন্সিয়েট করলে কি হয়? -4/x³ হয়। বিন্দু বসাইলে আস্তে আস্তে +4, তাহলে অভিলম্বের ঢাল হবে -4। এগুলো মুখে মুখে করার অঙ্ক। বাট আমি তোমাদেরকে চাচ্ছি যে একটা এমসিকিউ এর মাধ্যমে তোমার ভিতরে কিছু কনসেপ্ট বিল্ড আপ হোক। এই এমসিকিউটা সলভ করার মাধ্যমে আমি চাচ্ছি তুমি এই টাইপের আরো 10টা এমসিকিউ সলভ করতে পারো। এই জন্য তোমাকে কনসেপ্ট আমি মুখে মুখে বলে দিচ্ছি, যার কারণে হয়তো আমার সলভিংয়ে একটু টাইম বেশি লাগতেছে, বাট ডোন্ট ওয়ারি, তোমার সলভিংয়ে যেন টাইম কম লাগে, তাহলেই এনাফ। ওকে, এটা তো আমরা করছি। ত্রিভুজ এবিসি এ 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5, 13, 12। 5, 13, 12 এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখেই তোমাকে বুঝতে হবে যে ভাই এটা সমকোণী ত্রিভুজ। কারণ পিথাগোরাসের উপপাদ্য এখানে পড়তেছে 5² + 12² = 13²। তোমার বেসিক কিছু পিথাগোরিয়ান ট্রিপল মুখস্থ থাকতে হবে, যেমন 3² + 4² = 5², 5², 12², 13²। ঠিক আছে, তো এই ধরনের যে বেসিক পিথাগোরিয়ান ট্রিপল, ফার্স্ট ফিউ বেসিক পিথাগোরিয়ান ট্রিপল, এটা তোমার মুখস্থ থাকতে হবে। তাহলে এইখানে একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, সমকোণী ত্রিভুজের কথা বলছে, যার লম্ব যদি 5 হয়, ভূমি যদি 12 হয়, তাহলে অতিভুজটা হবে ডেফিনেটলি 13। ঠিক আছে, এবং আমরা 5, 12, 13 দেখে বুঝছি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের ফার্স্ট অপশনই হচ্ছে ত্রিভুজটা সমকোণী। ইয়েস, এটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটার ক্ষেত্রফল 60 বর্গ একক। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, হাফ গুণন 5 গুণন 12, তাহলে হচ্ছে 5, 12, 60,
সাথে হাফ গুণ করলে হচ্ছে 30, ত্রিভুজের ক্ষেত্রফল হওয়া উচিত 30, লিখছে 60, তাহলে এটা ভুল ইনফরমেশন। তারপর বলছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ 6.5 একক। তোমাদেরকে খুব সুন্দর একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, দেখো এটা যদি সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত হয়, আমাদের একটা খুবই সুন্দর ইনফরমেশন জানা আছে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ ত্রিভুজ হয় এক সমকোণ। তাহলে ভিতরেরটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা ডেফিনেটলি অর্ধবৃত্তস্থ হতে হবে। অর্ধবৃত্তস্থ হওয়া মানে কি, বৃত্তের ব্যাসের এক সাইডে থাকবে ত্রিভুজটা। তাহলে এটা যদি অর্ধবৃত্তস্থ হয়, তাহলে এইটার যে অতিভুজ সেটা হবে আমার কি, বৃত্তটার ব্যাস। তার মানে সমকোণী ত্রিভুজের যে অতিভুজ সেটা হয়ে যাবে বৃত্তের ব্যাস। ব্যাপারটা বুঝো, পরিবৃত্তের ব্যাস হয়ে যাবে। তাহলে আমি যদি পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে চাই, সিম্পলি অতিভুজের অর্ধেক বের করলেই হয়ে যাচ্ছে। তাহলে আমার অতিভুজ হচ্ছে 13, 13-র অর্ধেক কত, 13-র অর্ধেক হচ্ছে 6.5। সেটা সঠিক উত্তর। ঠিক আছে, সমকোণী ত্রিভুজটা একটু স্পেশাল ক্যাটাগরির ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মাথায় রাখবো অলওয়েজ যে সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের ব্যাসটা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজের সমান। ঠিক আছে, আচ্ছা এটা যদি সমকোণী ত্রিভুজ না হয়ে অন্য ত্রিভুজ হতো করতে পারতাম? সমকোণী ত্রিভুজ না হয়ে যদি অন্য কোনো ক্যাটাগরির ত্রিভুজ হতো, তাহলে কি আমরা পরিবৃত্তের ব্যাস বের করতে পারতাম? ডেফিনেটলি পারতাম। কেন পারতাম না? আমরা সাইন ল জানি। সাইন ল কি বলে? সাইন ল বলে a বাই সাইন a ইকুয়ালস টু b বাই সাইন b ইকুয়ালস টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়ালস টু 2r, যেখানে r হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আর হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। সো তোমার এ জানা আছে, বি জানা আছে, সি জানা আছে, জাস্ট যে কোনো একটা অ্যাঙ্গেল যদি জানা থাকে, ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, এগুলো হচ্ছে ত্রিভুজের অ্যাঙ্গেল। যে কোনো একটা অ্যাঙ্গেল যদি জানা থাকে, তাহলে সাইন ল দিয়ে তুমি খুব ইজিলি পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা। কারণ ঘটনা হচ্ছে অ্যাঙ্গেল যদি দেয়া না থাকে একটাও, সেক্ষেত্রে আমরা কি অ্যাঙ্গেল বের করতে পারবো? অবশ্যই পারবা। সেখানে তোমাকে ইউজ করতে হবে কোসাইন রুল। ঠিক আছে, কোসাইন রুলের সাহায্যে তুমি অ্যাঙ্গেল বের করে এই সাইন লয়ের সাহায্যে পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবা, যদি এটা সমকোণী ত্রিভুজ না হয় অন্য ক্যাটাগরি ত্রিভুজ হতো। বুঝা গেল? এবার 14 দেখো, 14 কি বলছে? সাইন 1/x এর অন্তরজ কত? মুখে মুখে করা যাচ্ছে। সাইন x এর অন্তরজ হচ্ছে cos x, তার মানে cos 1/x, এবং 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x²। তাহলে আমার ফুল অ্যান্ড ফাইনাল অ্যান্সার হবে -1/x² cos 1/x। অপশন ক। এইটার ভ্যালু কত? আমরা একটা সূত্র জানি, আমাদের সূত্র বলতেছে 4 cos কিউব থিটা ইজ ইকুয়ালস টু 3 cos থিটা প্লাস cos 3 থিটা। তাহলে দেখো প্রশ্ন দেখে আমরা বুঝতেছি এটা 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা। একটু মিলাই নেই, 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা কি লেখা যাবে বলো? 3 cos থিটা মাইনাস 4 cos কিউব থিটা, তার মানে এটাকে ওই সাইডে নিছি, তাহলে এটাকে ওই সাইডে নাও, এটা সমান সমান হবে মাইনাস cos 3 থিটা। তাহলে আমার অ্যান্সার হবে মাইনাস cos 3 থিটা। এখন থিটার ভ্যালু দেওয়া আছে, থিটার ভ্যালু দেখো প্রশ্নে দেওয়া আছে 20 ডিগ্রি। তাহলে আমার অ্যান্সার হচ্ছে মাইনাস cos 3 মাল্টিপ্লাইড বাই 20 ডিগ্রি, তার মানে cos 60 ডিগ্রি। cos 60 এর ভ্যালু হচ্ছে sin 30 এর ভ্যালু সমান, যার ভ্যালু হচ্ছে হাফ, সামনে একটা মাইনাস আছে, সো মাইনাস হাফ। ঠিক আছে, এত এবং এত রেখাদ্বয় পরস্পর লম্ব হলে কে এর ভ্যালু কত? দুইটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাহলে ঢালের গুণফল হয় -1। তাহলে প্রথম রেখাটার ঢাল হচ্ছে -2 ডিভাইডেড বাই কে, এবং দ্বিতীয় রেখাটার ঢাল হচ্ছে কি -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। সূত্র হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে আমার এইখানে যদি আমি সেই ঢাল বের করি, সেটা আসতে হচ্ছে 3 ডিভাইডেড বাই 2, এটা সমান সমান হতে হবে -1। তাহলে মাইনাসে মাইনাসে ভ্যানিশ হয়ে গেল, 2k সমান সমান 6, 2k সমান 6 হলে k এর ভ্যালু 3। k এর ভ্যালু 3। বোঝা যায় কিনা? এরপরে দেখো কি বলছে, এই ম্যাট্রিক্সটা, বর্গ ম্যাট্রিক্সটা প্রতিসম হলে কি হবে? একটা বর্গ ম্যাট্রিক্স যদি প্রতিসম হয়, তাহলে সারি বরাবর পড়লে যেই জিনিসটা পাওয়া যাবে, কলাম বরাবর পড়লে একই জিনিস পাওয়া যাবে। তাহলে আমি এইটাকে যদি সারি বরাবর পড়ি, দেখো এটাকে সারি বরাবর পড়লে আসতেছে 1x2, কলাম বরাবর পড়লেও 1x2 আসবে। তাহলে আমি এটাকে কলাম বরাবর পড়ে দেখি,
কি আসতেছে 1 - 5y, আসা উচিত ছিল 1x2। তার মানে এইখানে যেই ভ্যালুটা আছে সেটা অ্যাকচুয়ালি এক্স এর ভ্যালু, এবং এইখানে যেই ভ্যালুটা আছে একটু কালার কোড দিয়ে লিখি, এই 1x2, হ্যাঁ, তাহলে এক্স এর জায়গায় আছে -5, এক্স এর ভ্যালু হবে -5। আর কি আছে 1x2, 1x2, তাহলে 2 এবং y সমান হতে হবে, তার মানে y এর ভ্যালু হবে 2। তাহলে x এর ভ্যালু -5, y এর ভ্যালু হচ্ছে 2, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো কি বলছে, এই নির্ণায়কের 3,2তম ভুক্তির সহগুণকের মান কত? 3,2 মানে হচ্ছে 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলামের যে উপাদানটা তার সহগুণক। তাহলে 1 নম্বর সারি 2 নম্বর সারি 3 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে এই উপাদানটার সহগুণক আমাকে বের করতে হবে। তাহলে সহগুণক মানে কি? চিহ্নযুক্ত একটা নির্ণায়ক, চিহ্নযুক্ত অনুরাশি, চিহ্নটাকে বের করি। চিহ্নটা কি? প্রথমটার ক্ষেত্রে প্লাস মাইনাস প্লাস মাইনাস, আমি কিন্তু এই প্লাস মাইনাস করতেছি না, আমি কিন্তু পজিশনের জন্য প্লাস মাইনাস করতেছি। আচ্ছা অন্য দিক দিয়ে পরে দেখাই। প্লাস, এইখানের পজিশনের চিহ্ন মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তার মানে আমার পজিশনের জন্য এখানে একটা মাইনাস আসবে, তাহলে আমি সামনে একটা মাইনাস দিলাম। এবার বসবে অনুরাশি। অনুরাশি মানে কি? অনুরাশি মানে -3 যেই সারিতে আছে এবং যে কলামে আছে ওটা বাদ দিয়ে বাকি যে উপাদানগুলো থাকে সেগুলো নিয়ে নির্ণায়ক। তাহলে নির্ণায়ক আসতেছে 3 - 2 - 1 4, তাহলে হিসাব নিকাশ করলে আসতেছে 3 4 12, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, 2 1 2, তাহলে -10। ওকে, ফাংশন অফ x যদি x3 হয়, ফাংশন অফ gx যদি ln x হয়, তাহলে 1 / ফাংশন অফ x dx মানে এইটা। 1 / ফাংশন অফ x মানে কি? ইন্টিগ্রেশন অফ 1 / ফাংশন অফ x মানে x³ dx, ঠিক আছে? তো এটা মানে অ্যাকচুয়ালি x⁻³ dx, ঠিক আছে? সো এটাকে ইন্টিগ্রেশন করলে হবে x⁻² - 2 / -2 + 3। তো এটা ডেফিনেটলি এটার সমান হবে না, এটা রং। আচ্ছা, g'(x) এটা 1/x, ln x কে ডিফারেন্সিয়েট করলে কি 1/x হয়? হয়। তাহলে যেহেতু ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x হয়, দিস ইজ ট্রু। এখন প্রশ্ন করছে লিমিট x টেন্ডস টু 0, এটা একটা ভালো লিমিটের অঙ্ক। সো আমি 19-এর 3টা করে দিই। বলছে যে লিমিট x টেন্ডস টু 0 g1 - 3x, তার মানে g ফাংশনে x এর জায়গায় 1 - 3x বসাও, ln 1 - 3x / 2x, এটার লিমিট আমাকে বের করতে হবে। আমি একটা সূত্র জানি, সূত্র আমাকে বলতেছে যে লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x / x এটা সমান সমান নাকি 1 হয়। ln 1 + x / x এটা সমান সমান 1 হয়। তাহলে দেখো 1 এর পরে যা আছে সেটাকে যদি আমি +x ধরে নেই, তাহলে অ্যাকচুয়ালি এটাকে রিরাইট করতে পারি, আমি এটাকে নতুন করে লিখতে পারি। লিখে কিভাবে লেখা যায় দেখো, x টেন্ডস টু 0 ln 1 + -3x, তার মানে x এর জায়গায় আছে -3x, তাহলে এইখানে x থাকলে নিচেও x থাকতে হবে, তাহলে আমি নিচেও লিখলাম -3x। বাট লিখলেই তো হবে না, লিখলে হবে নাকি? লিখলে তো হবে না, ছিল 2x, লিখছে -3x, ব্যালেন্স করতে হবে। তাহলে ব্যালেন্স করার জন্য গুণ করলাম কি, -3 নিচে এক্সট্রা, সো এখানে -3, আগে থেকে 2 ছিল, সো নিচে 2। এবার তুমি খেয়াল করো এইখানে যে এই জিনিসটা লেখা হয়েছে এইটার ভ্যালু কিন্তু 1 অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। তো এই ফর্মুলাটা বলতেছে এই জিনিসটার ভ্যালু 1, সো এটার ভ্যালু যদি 1 হয় তাহলে 1 × -3/2, তার মানে হচ্ছে গিয়ে শুধু -3/2, দিস ইজ কারেক্ট। 2 এবং 3 হবে সঠিক উত্তর, অপশন গ, ঠিক আছে? নেক্সট, tan θ 1/3 হলে cos 2θ এর ভ্যালু কত? cos 2θ ডাইরেক্ট ফর্মুলা আমরা জানি, cos 2θ এটা সমান সমান কি 2 cos² θ - 1, জাস্ট আমাকে cos θ এর ভ্যালু বের করতে হবে। কোনো চিন্তা নেই, tan θ এর ভ্যালু দেওয়া আছে, আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, ত্রিভুজ নিয়ে নিই, যার ভ্যালু দেওয়া আছে কত 1/3, tan θ এর ভ্যালু দেওয়া আছে 1/3, তাহলে লম্ব 1 হলে ভূমি হবে 3, অতিভুজ হবে √10। তাহলে আমাকে বলো cos θ এর ভ্যালু কত হবে?
cos থিটার ভ্যালু কত হবে? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এই ত্রিভুজ থেকে বলো ভূমি হচ্ছে 3, অতিভুজ হচ্ছে √10, তাহলে 3 ডিভাইডেড বাই √10 হোল স্কয়ার মাইনাস 1, 9/10, তাহলে 9/5, 9 মাইনাস 5 মানে 4, 4/5, 4/5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 21 খুবই সহজ একটা অঙ্ক, জাস্ট বোথ সাইডে আর দিয়ে গুণ করো, আর দিয়ে গুণ করলে হচ্ছে r² = 2r sin থিটা। হ্যাঁ, r² মানে কি? r² মানে হচ্ছে x² + y², কার্টেসীয় টু পোলার, পোলার টু কার্টেসীয়, এটা পোলার ইকুয়েশন। পোলার ইকুয়েশনটাকে আমি বোথ সাইডে r দিয়ে গুণ করলাম। ঠিক আছে, স্টিল পোলার। এখন পোলার টু কার্টেসীয় কনভার্ট করতেছি, পোলার টু কার্টেসীয় কনভার্ট করতে গেলে r² এর জায়গায় বসাতে হবে x² + y², আর cos থিটার জায়গায় বসাতে হবে x, আর sin থিটার জায়গায় বসাতে হবে y। তাহলে r² এর জায়গায় এটা বসাইলাম সমান সমান r sin থিটা, এটার জায়গায় বসাবো আমি y, তাহলে 2y। তাহলে হিসাব নিকাশ করে আমার আসতেছে x² + y² - 2y = 0, অপশন গ। ঠিক আছে, 22 নাম্বার, এটা একটা সুন্দর গ্রাফ দিয়ে দিছে, গ্রাফ দিয়ে বলছে গ্রাফ থেকে অ্যান্সার করতে। তাহলে ওডি রেখা, ওডি রেখাটা কোথায়? ওডি রেখাটা হচ্ছে এইখানে, এবং এই যে পিচ্চি অ্যাঙ্গেলটা এটা দেওয়া আছে 60 ডিগ্রি। পিচ্চি অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই সাইডে যেটা আছে সেটা 120 ডিগ্রি। কেন এই সাইডেরটা বের করতে হবে? কারণ অ্যাঙ্গেল সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে বের করতে হবে, কারণ এটা ঢালের কনসেপ্ট। আমরা ঢাল বের করতে চাই বা যেই জিনিসই করতে চাই না কেন, অ্যাঙ্গেলটা মেজার করতে হবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। সো আমি 180 থেকে 60 বিয়োগ করে লিখলাম 120 ডিগ্রি। এবার দেখো ওডি রেখার ঢাল কত জানতে চাইছে। ওডি রেখার ঢাল খুবই সহজ, ওডি রেখার ঢাল হচ্ছে tan কত 120 ডিগ্রি পজিটিভ সাইডের সাথে। তাহলে tan 120 ডিগ্রি মানে বেসিক্যালি অ্যাকচুয়ালি মাইনাস tan 60 ডিগ্রি। হ্যাঁ, 120 মানে 180 - 60, 180 - 60 দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে tan নেগেটিভ সামনে মাইনাস আর থেকে যাচ্ছে 60। এখন tan 60 এর ভ্যালু হচ্ছে √3, সো এটার ভ্যালু হচ্ছে -√3, অপশন ঘ। আচ্ছা, এটা হচ্ছে 22, এটা হচ্ছে অ্যাকচুয়ালি 23 নম্বর অঙ্ক হবে। তাহলে 23 নম্বর অঙ্কটা কি বলছে বলো? ওডি সমান 4 হলে এবি রেখার সমীকরণ। এবি রেখাটা কই? এই যে এইখানে এ আছে, এইখানে বি, তাহলে এবি রেখার সমীকরণ। দেখো জিনিসটা অ্যাকচুয়ালি কি, এবি হচ্ছে একটা রেখা, মূল বিন্দু থেকে এবি রেখার লম্ব দূরত্ব আমার জানা আছে, লম্বটাই হচ্ছে ওডি। তাহলে লম্ব দূরত্বটা হচ্ছে 4। মূল বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব যদি জানা থাকে এবং সেই রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করছে সেই অ্যাঙ্গেলটা যদি জানা থাকে, তাহলে সরল রেখার সমীকরণ হবে x cos আলফা প্লাস y sin আলফা ইজ ইকুয়ালস টু p, যেখানে p হচ্ছে লম্ব দূরত্ব। দেখো তোমরা এই সূত্র জানো কিনা, এই সূত্র যদি না জেনে থাকো তাহলে এটার প্রমাণটা একটু বই থেকে দেখে নাও। এটা হচ্ছে সরল রেখার একটা সূত্র, যেখানে আলফা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল এবং p হচ্ছে মূল বিন্দু থেকে ওই সরল রেখার লম্ব দূরত্ব। তাহলে আলফার ভ্যালু হচ্ছে 120 ডিগ্রি, x cos 120 ডিগ্রি, y sin 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু p, p মানে হচ্ছে লম্ব দূরত্ব এবং সেটা অ্যাকচুয়ালি ওডি, এবং ওডি সমান হচ্ছে 4। তাহলে cos 120 মানে হচ্ছে কি cos 180 - 60, cos 180 - 60 মানে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে cos নেগেটিভ, সো -x cos 60 ডিগ্রি, এবং sin 120 মানে sin 180 - 60, sin 180 60 মানে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে sin পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে sin পজিটিভ, সো চিহ্ন হবে পজিটিভ এবং এটাকে আমি sin 60 বলতে পারি। আচ্ছা, সো -x ডিভাইডেড বাই cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ, sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2, বাট এখানে একটা y মিস গেছে, সো √3y ডিভাইডেড বাই 2, এটা সমান 4। তাহলে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি x প্লাস √3y ইজ ইকুয়ালস টু 4 দুগুণি 8, -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে x মাইনাস √3y, এটা হয়ে যাবে -8, যেটা এই সাইডে এসে হয়ে যাবে +8, অপশন ক। ঠিক আছে, ওকে। ওয়ে ইকুয়াল টু 3 হলে, ওয়ে ইকুয়াল টু 3 হলে, ওয়ে ইকুয়াল টু 3 হলে এই দূরত্বটা হচ্ছে 3, এটা যদি 3 হয় তাহলে এবি রেখার সমীকরণ কি? এবি রেখাটা হচ্ছে বেসিক্যালি ওয়াই এর সমান্তরাল একটা সরল রেখা, এবং আমরা জানি ওয়াই এর সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু a।
তাহলে x ইকুয়ালস টু এ, এটা হচ্ছে কত, x ইকুয়ালস টু এ, এ মানে কত, এ মানে হচ্ছে এই বিন্দুটার ভুজ, যেখানে এই বিন্দুটার ভুজ হচ্ছে -3,0। সো হোয়াট এভার, তুমি যদি এর জায়গায় -3 বসাও তাহলে x সমান সমান আসতেছে -3, অর্থাৎ x প্লাস 3 ইকুয়াল টু 0। এটা দেখো y অক্ষের নেগেটিভ সাইডে, এই জন্য ভুজটা নেগেটিভ হবে এবং ভুজটাই হচ্ছে এর ভ্যালু, ঠিক আছে। y অক্ষের সমান্তরাল হলো মানে y অক্ষের সমান্তরাল হলে হতো y সমান সমান b। যাই হোক, আমাদের অপশন গ এটা হচ্ছে সঠিক উত্তর। এটা তো খুবই বেসিক টাইপের একটা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অফ 3টাকে সামনে লেখো dx ডিভাইডেড বাই 2 মাইনাস 5x। তাহলে 1 ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন, dx ডিভাইডেড বাই একটা লিনিয়ার ফাংশন, সূত্র হচ্ছে গিয়ে ln x। কারণ ln x এর ডিফারেন্সিয়েট করলে হয় 1/x, 1/x এর ইন্টিগ্রেশন করলে হবে ln x। তাহলে এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে হবে 3 ln x। x মানে কি, এই সম্পূর্ণ জিনিসটাকে আমি x ধরছি, তাহলে 3 ln 2 মাইনাস 5x প্লাস c। বাট যেটাকে আমি x ধরছি সেটা যদি অ্যাকচুয়ালি x না হয় এবং সেটা যদি একটা লিনিয়ার ফাংশন হয়, রিমেম্বার লিনিয়ার ফাংশন হতে হবে, কোয়াড্রেটিক ফাংশন হলে হবে না, অন্য কোনো ফাংশন হলে হবে না। যেটাকে আমি মনে মনে x ধরছি সেটা যদি ইন্টিগ্রেশনের ক্ষেত্রে একটা লিনিয়ার ফাংশন হয় এবং x না হয়, সেক্ষেত্রে যেটাকে x ধরছো সেটাকে ডিফারেন্সিয়েট করে ভাগ করে দিতে হবে। তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে রেজাল্ট আসতেছে -5, -5 দিয়ে করো ভাগ। তাহলে -5 দিয়ে ভাগ করলে -3 ডিভাইডেড বাই 5 ln 2 minus 5x plus c will be the answer, option খ। ঠিক আছে, ওকে। সো এর মাধ্যমে আমরা শেষ করে ফেললাম ঢাকা বোর্ড 2025 সালের এমসিকিউ কোশ্চেনটা, এইচএসসি ফার্স্ট পেপার। ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও, লাইক করো, শেয়ার করো এন্ড সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে আমাদের চ্যানেলের কথা বলো। ভালো রেসপন্স পেলে আমরা এই ধরনের আরো অন্যান্য যেই বোর্ডের সলভগুলো আছে সেগুলো নিয়ে আসবো, অ্যাজ ওয়েল অ্যাজ সিকিউ নিয়ে আসবো, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান শট নিয়ে আসবো। শুধু তোমাদেরকে করতে হবে রেসপন্স। তোমরা যদি রেসপন্স করো তাহলে আমার আউটপুটও হবে 100%। তো যারা আমাদের সাথে ডিসকাশন করতে চাও, আমাদের ডিসকাশন গ্রুপ আছে, এটা হচ্ছে আমাদের ডিসকাশন গ্রুপের লিঙ্ক, তুমি চাইলে গ্রুপে জয়েন করতে পারো। আমাদের পেইড কোর্সগুলো যদি দেখতে চাও সেক্ষেত্রে আমাদের পেইড কোর্সগুলো এই ওয়েবসাইট থেকে তুমি চাইলে নিতে পারো। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। Thanks for watching.